আহ ইজারা বলতে কি বোঝায়? কোনো স্থায়ী সম্পদ ক্রয় না করেও ভাড়া নিয়ে ব্যবহার করা যায়। ক্রয়ের এই বিকল্প পদ্ধতি হচ্ছে ইজারা। আমরা ইজারা শব্দটির সাথে সবচেয়ে বেশি পরিচিত, যেমন কিছুদিন পর কুরবানির ঈদ আসবে। কুরবানি ঈদের সময় দেখবে যে বিভিন্ন হাট, হ্যাঁ, ইজারা দেয়, হুম। ইজারা নেয়। বিভিন্ন জায়গায় গরুর হাট বসবে, সেই গরুর জি হাটগুলো স্যার। ইজারা নিয়ে তারপরে এই হাটগুলো বসানো হয়। বুঝতে পারতেছো? তো দেখবা বাজার হাট এগুলো ইজারা নেয়। তারপর হচ্ছে ওই যে খেয়াঘাট, এগুলো ইজারা নেয়। হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি আমরা এগুলোই পরিচিত আর কি, ইজারা। বুঝতে পারতেছো? এছাড়াও আরো অনেক কিছু ইজারা নিয়ে হতে পারে, তবে আমরা সবচেয়ে বেশি দেখি যেটা, সেটা হচ্ছে বাজার হাট, এগুলো ইজারা নেয়। আরেকটি হচ্ছে ওই যে খেয়াঘাট, ঘাট আর কি, এগুলো ইজারা নেয়। দেখবা যে পয়লা বৈশাখ, এই বৈশাখ মাসেই মূলত এই ইজারাগুলো দিয়ে থাকে। নতুন বছর যেমন নর্মালি আমাদের আহ আহ, মানে সবকিছুই তোমার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে হয়ে থাকে, অথবা জুন জুলাইতে আর্থিক বছর হয়ে থাকে। কিন্তু এই ইজারা গুলা, সরকারি গুলা, এগুলো মূলত বৈশাখ মাসের আগেই এই ইজারাগুলো করা হয়, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ থেকে এই মেয়াদটা শুরু হয়, যত বছরের জন্য এটা হোক। আবার দেখবে যে ওই যে কুরবানি ঈদের সময় যে হাট হয়, সেই হাটেরও আবার ইজারা দেয়। তখন যারা এই হাট নিতে ইচ্ছুক তারা দাম দেয়। হ্যাঁ, সেটা, এটার মূল কথা হচ্ছে তুমি আহ, জায়গাটা ক্রয় করতেছো না, জাস্ট কি করতেছো, ওই টাকাটা দিয়ে ব্যবহার। ব্যবহার করতেছো। তাহলে কি বলতেছে, ইজারা হলো কোনো নির্দিষ্ট স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য ইজারা দাতাকে ভাড়া পরিশোধের নিমিত্তে ইজারা গ্রহীতা কর্তৃক চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত দায়। সরকার বিভিন্ন ভাবে এই আয়কর পেয়ে থাকে, কর নিয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে ইজারা। যেই হাট অথবা বাজার সে নির্দিষ্ট সময়ের জন্য, নর্মালি যেমন কুরবানি ঈদের জন্য একটা হাট আহ, দেয়। হ্যাঁ, তখন ওই কুরবানি ঈদের পর আবার ওই হাটের মেয়াদটা চলে যায়, তখন কিন্তু সে আর ওই জায়গায় চাইলেও কি করতে পারবে না, হাট বসাতে পারবে না। আবার যেগুলো তোমার স্থায়ী হাট থাকে, হ্যাঁ, যেমন এই যে মুন্সির হাট, হ্যাঁ, এটা দেখবা যে প্রতি সপ্তাহে 2 দিন হয়, শনিবার আর হচ্ছে মঙ্গলবার হয়। আবার কোথাও কোথাও দেখবে স্থায়ী ভাবে গরুর হাট থাকে, প্রতি সপ্তাহে 1 দিন। আমাদের এখানে হচ্ছে ভবরচর, এই জায়গায় সপ্তাহে বুধবার, বুধবারে তুমি গরুর হাট বসবে, ওই জায়গায় গেলে তুমি গরু কিনতে পারবা। তো এই হাট যারা নিয়ে আসে তারা হচ্ছে এই যারা নিয়ে এইটা ব্যবহার করে। তারপর দেখো ইজারা বনাম অর্থনীতির মধ্যে এখানে একটি কথা রয়েছে, সেটা হচ্ছে ইজারা দাতা আর একটা হচ্ছে ইজারা গ্রহীতা। গ্রহিতা। হ্যাঁ, যেটাকে বাংলায় বলে ইজারা গ্রহীতা, এটা ইংলিশে বলা হয় লিজি। আর ইজারা দাতা এটাকে বলা হয় লেজর। হুম। অন্যভাবে বলা যায় ইজারা হলো একটি লিখিত চুক্তি, যার ধারা এক পক্ষ নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি ব্যবহারের অনুমতি প্রদান করে, অপর পক্ষ এই সম্পত্তি ব্যবহারের জন্য কিস্তিতে টাকা প্রদান করে। প্রথম পক্ষ ইজারা দাতা, অর্থাৎ যিনি এই সম্পত্তির মালিক তাকে বলা হচ্ছে ইজারা দাতা। আর এইটা যে ইজারা নিয়ে ব্যবহার করতেছে তাকে বলা হচ্ছে ইজারা গ্রহীতা। ইংলিশে দেখো শব্দটা, একটা হচ্ছে লেজর আর একটা হচ্ছে একটা লেজ। লেজি। হুম। তো এই যে এই লেজি, সরি, লিজি, লিজি আর একটা হচ্ছে লেজর। তো লিজি বলতে কি বোঝাচ্ছে, ইজারা গ্রহীতা। আমাদের অনেক সময় দেখবে যে খরচটা কে বহন করবে, এটা কি লেজর নাকি লিজি, তখন এই শব্দটা বারবার আসবে, এই জন্য আমরা এখন একটু দেখে নিলাম। ইজারা আর ক্রয়ের মধ্যে পার্থক্য, এটা তো একটা বুঝতেই পারতেছো, ইজারা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা ভাড়া হিসেবে ব্যবহার করে। আর ক্রয়, ক্রয় মানে হচ্ছে এটা একটা স্থায়ী ভাবে সে কিন্তু মালিকানাটা পেয়ে যাচ্ছে। ইজারার মাধ্যমে কিন্তু সে কি হয় না, মালিকানা কিন্তু স্থায়ী ভাবে বদল হয় না। আবার যে ইজারা নিবে সে কিন্তু সেই সম্পত্তি বিক্রি করতে পারে না। কিন্তু কেউ যদি ক্রয় করে কোন একটা সম্পত্তি, তাহলে কিন্তু সে কি করতে পারবে, পুনরায় সেটা আবার বিক্রি করতে পারবে। আর ইজারা যে নিবে সে কিন্তু কি, সেটা কিন্তু বিক্রি করতে পারবে না, মালিকানা কিন্তু স্থায়ীভাবে হস্তান্তর হয় না। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবে, এখানে তো আমি ডিটেলস বলতেছি না, কারণ এটা বলতে গেলে অনেক সময় লাগবে, তোমরা তো ম্যাথমেটিক্সটাই বেশি শিখতে যাচ্ছ। প্রবলেম দেখো,
একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। এই প্রবলেমটা পরীক্ষায় আসছে, ম্যানেজমেন্টেও আসছে, এই জন্য একটু আলোচনা করব। খেয়াল করো কি লিখা, মিস্টার বায়রন ইজ থিঙ্কিং অফ একুয়ারিং অ্যান ইকুইপমেন্ট। মিস্টার বায়রন সে একটা ইকুইপমেন্ট ইকুয়ার করতে যাচ্ছে। দাম হচ্ছে কত টাকা? 15,000। এটার দাম হচ্ছে 15,000 টাকা। অ্যান্ড হি হ্যাজ দ্য চয়েস অফ গ্রোয়িং। টাকা হচ্ছে 15,000। সে কি করতে যাচ্ছে? ঋণ গ্রহণ করতে যাচ্ছে। কত টাকা? 15,000 টাকা। অ্যাট 15% টু বি রিপেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, এবং সেটা 5টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে, যার সুদের হার হচ্ছে কত টাকা, কত পার্সেন্ট? 15%। এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষে। আমাদের একটা কথা আছে, বিগিনিং অফ দ্য ইয়ার, আরেকটা হচ্ছে এন্ডিং অফ দ্য ইয়ার। তো এই জায়গায় আমাদের যেই প্রশ্নটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষে, অর্থাৎ 5টি বছর হবে এবং প্রতি বছরে শেষ হবে। বিগিনিং হলে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়, তাই না? আমরা কিন্তু এই ভ্যালুয়েশনের অঙ্কের মধ্যে সেটা দেখিয়েছিলাম যে 1+r এর একটা ব্যাপার থাকে। তো এন্ড অফ দ্য ইস ইয়ার, নর্মালি আমাদের এন্ড অফ দ্য ইস ইয়ারই থাকে, প্রতি বছর শেষে থাকবে, তাহলে আমাদের জন্য বাড়তি আর ঝামেলা থাকবে না। দ্য ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অন স্ট্রেট লাইন মেথড। ডেপ্রিসিয়েশন মানে অবচয় ধরতে হবে কি পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। এখন এই অবচয়ের ধার্যের অনেকগুলো মেথড আছে, যেমন ডাবল ডিক্লাইন, ব্যালেন্স মেথড, ডিমিনিশিং মেথড। হ্যাঁ, তো আমাদের এই অধ্যায়ে যতগুলা ডেপ্রিসিয়েশনে ধরা হবে বা হচ্ছে, দেখবে সবগুলোতেই আমাদের সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করে করা হচ্ছে। স্ট্রেট লাইন মেথড এটা খুব সহজ, এটা কাজ করাও ইজি, এই জন্য আমাদের এই মেথডটা ইউজ করা হয়। অ্যান্ড ট্যাক্স রেট ইজ 40%। ট্যাক্স রেট মানে করের হার হচ্ছে কত পার্সেন্ট? 40%। এই ট্যাক্স রেটটা আমাদের এক এক প্রশ্নে এক এক রকম থাকবে। কখনো 40% থাকে, কখনো 50% থাকে, কখনো 35% থাকে, কখনো 30% থাকে। আমাদের প্রশ্নে আহ যেভাবে থাকুক না কেন আমরা সেভাবেই করব। আর এই অঙ্কের আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের এখানে যা প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি এরকমই থাকবে। হয়তোবা যেমন ইকুইপমেন্ট কস্টিং 15,000 টাকা, 15,000 টাকার জায়গায় পরিবর্তে হতে পারে এটা 5 লাখ। তারপর ইন্টারেস্ট রেট এটা 15% আছে, এটা হতে পারে এটা 50% না হয়ে 10% হতে পারে। তারপর এটা 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, এখানে 5 হতে পারে, অথবা এটা হতে পারে 6, অথবা এটা 4, এরকম হতে পারে। এছাড়া এখানে এই অঙ্কটার মধ্যে খুব বেশি ডিফারেন্স কিছু থাকবে না, মানে তুমি যতগুলোই প্রবলেম দেখবে এরকমই থাকবে। টাকার পরিমাণগুলো কম বেশি হবে, হয় ট্যাক্স রেট কমবে বাড়বে, অথবা ওই যে যেই কস্টিংটা, সেই কস্টিং টাকাটা আহ, এখানে যা দেওয়া আছে, এখানে 15,000 দেওয়া আছে, এটা হতে পারে 1,50,000। আবার এই যে রেট অফ ইন্টারেস্ট 15% আছে, এটা আমাদের অনেক সময় প্রশ্নে 12% থাকতে পারে, অনেক সময় এটা 10% থাকতে পারে, এই হচ্ছে বিষয়। আর এছাড়া আমাদের অঙ্কটার মধ্যে খুব বেশি পরিবর্তন হয়ে আরো অঙ্ক আসবে না। ওকে, তাহলে খেয়াল করো আমাদের এখানে হুইচ অল্টারনেটিভ ইজ বেটার ফর মিস্টার বায়রন। মিস্টার বায়রনের জন্য কোন অল্টারনেটিভটা ভালো হবে সেটা আমরা একটু নির্ণয় করবো। তো প্রথম যে অল্টারনেটিভটার কথা বলা হচ্ছে সেই সেটা হচ্ছে, দেখো গ্রোয়িং, হ্যাঁ, মানে ঋণ গ্রহণ করে আনতে পারে। এটা আমরা এই পদ্ধতিটাতে যদি করতে চাই, তাহলে আমাদের দেখো যেটা বের করতে হবে সেটা হচ্ছে লোন রিপেমেন্ট শিডিউল বের করে আমাদের এই যে পিবি বের করতে হবে। এই যে এখানে আমি একটু ধারাবাহিকভাবে লিখে রেখেছি, আমাদের হচ্ছে এই যে পিবি বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বের করতে চাইলে আমাদের এই যে ইনস্টলমেন্ট লাগবে, ইনস্টলমেন্টের সাথে ইন্টারেস্ট শিডিউল তৈরি করতে হবে। ইন্টারেস্ট শিডিউলটা মূলত আমি গত ক্লাসে যেটা বললাম যে ক্যাপিটাল রিকভারি মেথড, এটা একটু ভালোভাবে শিখতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে এই জায়গায় ইন্টারেস্টটা বের করার জন্য এই ক্যাপিটাল রিকভারি মেথডে যেভাবে আমরা বের করি ঠিক সেটাই। আর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে লিখাই ছিল যে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে এটা আমাদের কিন্তু খুব সহজ, যে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল, এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো?
ডেপ্রিসিয়েশন পাবো। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ ডিসকাউন্ট ফ্যাক্টরটা বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যেই ফ্যাক্টরটা দেওয়া থাকবে তার সাথে ওই যে ট্যাক্সের যেইটা আছে সেটা ব্যবহার করে আমরা এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা তৈরি করব। তারপরে লাস্ট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। মূলত আমাদের এই প্রেজেন্ট ভ্যালু গুলো নির্ণয় করার জন্য এই কাজগুলো করা লাগতেছে। তো দেখো ক্যালকুলেশন অফ পিভি, মূলত এই ক্যালকুলেশন অফ পিভি নির্ণয় করার জন্য আমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হবে। এই টেবিলটার মধ্যে খেয়াল করো প্রথম যে কলামটা সেটা হচ্ছে ইয়ার। তো এখানে আমাদের কয়টা বছরের কথা বলা হয়েছে? 5 ইয়ার্স ইনস্টলমেন্ট, তাই না? তাহলে ইয়ার হবে 5টা, 1 2 3 4 5। এই কলামটা এখানে এই যে 1 লেখা হয়েছে এটা হচ্ছে 1 নম্বর কলাম। তারপর হচ্ছে 2 হচ্ছে ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট হচ্ছে কি? কিস্তির পরিমাণ, যেটা আমরা গত এই যে ক্যাপিটাল রিকভারি মেথডে তুমি যদি মেথডে বের ইন্টারেস্ট করে। শিডিউলটা তৈরি করো, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমাদের অবশ্যই কি করা লাগে? ইনস্টলমেন্টটা বের করা লাগে, তাই না? জি স্যার। হ্যাঁ, ইনস্টলমেন্ট বের করার সূত্র কি? পিবি স্যার এ সমান সমান পিবি পিবি এর সমান পিভি এ সমান সমান হ্যাঁ এ পিবি এ ইকুয়াল টু এ ইন্টু 1 - 1 1 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার অফ এন ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্টের বের করার সূত্র। তো এই ইনস্টলমেন্ট বের করে আবার এই যে ইন্টারেস্ট শিডিউল মনে আছে আমাদের ক্যাপিটাল রিকভারিতে কি করি? প্রথম হচ্ছে ইয়ার ডুয়াল থাকবে, তারপর হচ্ছে আমাদের বিগিনিং ব্যালেন্স থাকে, ইনস্টলমেন্ট। তারপর হচ্ছে ইনস্টলমেন্ট থাকে, তারপর হচ্ছে ওই আহ ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা আলাদা করতে হয়। হ্যাঁ, তো এই জন্য ইন্টারেস্ট লাগবে। তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্টটা লাগবে, অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা যদি বাদ দিই তাহলে আসবে কি? প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্টের পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইন্ডিং ব্যালেন্স। ইন্ডিং ব্যালেন্সের যেটা হবে সেটা আবার পরবর্তী বছরে গিয়ে বিগিনিং ব্যালেন্স হবে। তাহলে এই যে ক্যাপিটাল রিকভারি মেথডে আমাদের ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট বের করা আমরা শিখে ফেললাম বা শিখে ফেলছি। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এই অঙ্কের মধ্যে বলাই হয়েছিল সরলরৈখিক সরল পদ্ধতি, ম্যাথ। তাই না? তো আমাদের এখানে অবশ্যই সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করতে হবে। তো সরলরৈখিক পদ্ধতির যে সূত্র এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? কারণ এটা 9 10-এও ছিল, অথবা ইন্টারমিডিয়েটেও আমাদের এই ডেপ্রিসিয়েশন, অথবা অনার্সেও ছিল ফার্স্ট ইয়ারে। স্যার অনার্সে থার্ড ইয়ারে। হ্যাঁ 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 থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার? হ্যাঁ হ্যাঁ ডেপ্রিসিয়েশন সরলরৈখিক পদ্ধতি। তো কস্ট অফ অ্যাসেট মাইনাস হচ্ছে সেলভেজ ভ্যালু, ভ্যালু। মূল্য ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। তো আমাদের এখানে সম্পত্তির ক্রয় মূল্য ছিল হচ্ছে তোমার 15,000 টাকা। সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু ছিল না, তাহলে 0 হবে। আর এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 5 ইয়ার্স। বছর। তাহলে 15,000 - 15,000 5 - 0, তাহলে 15,000-ই হবে। ভাগ 5 15,000 দিলে যদি ভাগ 3000 বের। করো তাহলে প্রতি বছর আমাদের ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে কত টাকা? 3000। 3,000 টাকা। এরপর হচ্ছে আমাদের এই জায়গায় একটা দেখো ট্যাক্সেবল এক্সপেন্সেস বলা হচ্ছে। এই জায়গায় ট্যাক্সেবল এক্সপেন্সেস বলতে বোঝাচ্ছে ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর কলামের যোগফল। হ্যাঁ, অর্থাৎ যেগুলো আমাদের খরচ হচ্ছে, এক্সপেন্স বলা হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্স। ইন্টারেস্ট এটা একটা এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এটা আরেকটা এক্সপেন্স। এই দুইটার যোগফল সেটা হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্স। এই টাকার উপর কি করতে হবে? ট্যাক্স সেভিংস হবে। হ্যাঁ, ট্যাক্স সেভিংস কত? এই যে এই প্রশ্নে আমাদের দেখো এই যে দেওয়া 5 আছে 40%। নাম্বার কলামের, হ্যাঁ, 40%। তো প্রশ্নে আমাদের ট্যাক্স রেট ছিল 40%, এই জন্য আমরা এখানে 40% লিখলাম। তাহলে এখানে আমাদের ট্যাক্স সেভিংস আসবে। এরপর আমাদের এই যে এই 2 নম্বর অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স সেভিংসটা বাদ যাবে। হ্যাঁ, ইনস্টলমেন্ট মনে করো আমাদের কথার কথা যদি তোমার 4,475 টাকা হয়, তাহলে সেই টাকাটা থেকে আমাদের কি হবে? এই ট্যাক্স সেভিংসটা বাদ যাবে। প্রথম বছরেরটার কথা বলতেছি। এরপর আমাদের এটা বাদ যাওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকাটার আমাদের ট্যাক্স সেভিংস এর আম, থেকে বাদ যাওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে এনসিও। এনসিও। হ্যাঁ, এনসিও। এরপর আমাদের আরেকটি কলাম যেটি সেটাকে বলা হচ্ছে পিবি ফ্যাক্টর। এই পিবি ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে এই যে এখানে 4 নম্বর দেখো ডিসকাউন্ট ফ্যাক্টরটাই আমরা এখানে ব্যবহার করব। তো ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিভাবে এটা আমাদের আমরা তো জানি, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? এই প্রশ্ন ছিল স্যার 50%। 15% ইন্টু 1 মাইনাস ট্যাক্স ট্যাক্স। রেট, যেটাকে আর টি দ্বারা প্রকাশ করা হয়। 1 মাইনাস টি আর ট্যাক্স রেট। তাহলে ট্যাক্স ছিল কত পার্সেন্ট?
স্যার 40%। 40%, তাহলে 1 মাইনাস 40% মানে হচ্ছে 0.4। তাহলে তুমি যদি 1 থেকে 0.4 বাদ দাও থাকবে কত? 0.6। তাহলে 15 কে তুমি যদি 0.6 দিয়ে গুণ করো তাহলে পিভি ফ্যাক্টর কত হবে? স্যার 9%। 9%। এই যে এটা আমরা এখানে 9% লিখছি, বাট এটা বের করার আগে ওই যে খরচাটা করে নিতে হবে, যেটা কথাটা আমি এখন বললাম, যে ডিসকাউন্ট রেট বা ডিসকাউন্ট ফ্যাক্টর ইকুয়াল টু ট্যাক্স রেট, ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, এটা বের করে নিব আমরা। এটা বের করে দেখাবো। এরপর এই 9 নাম্বার কলামটি হচ্ছে আমাদের মূলত কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে এই 7 এবং 8 এই এনসিও যেটা বের হবে তার সাথে আমাদের এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা দিয়ে বা পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের এই যে এই জায়গায় আমাদের বের হবে কি? পিভি অফ এনসিও। তো আমরা তো এটা প্রথম বছরের এটা বললাম, ঠিক একইভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এটা বের হবে। বের করার পর আমাদের এই যে পিভি সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে ফাইনালি আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। মানে প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালু, দ্বিতীয় বছরের প্রেজেন্ট ভ্যালু, এভাবে যোগ করে 5টা বছরের প্রেজেন্ট ভ্যালুকে যদি আমরা একত্রে করি তাহলে সেটাকে বলা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। বুঝতে পারলাম স্যার? বুঝতে পারছি? ওকে। এই রেসপন্স করো না কেন? স্যার মিউট করে, হ্যাঁ হ্যাঁ, স্যার মিউট করা ছিল, আমি বলতাছি, আমি ভাবছিলাম আনমিউট করা। ও হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এই যে এখানে স্টেপ গুলো লিখে রাখছি এটা বোঝার জন্য। এখন তুমি পরীক্ষার হলে যে এইভাবে লেখার দরকার নাই, এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা লিখছি। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা কি? ইনস্টলমেন্ট। এই যে ইনস্টলমেন্ট। এখন ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট অথবা ওই যে ইনস্টলমেন্ট সেটা বের করতে হবে। ও, এটা বের করার তো দুইটা সূত্র আছে, আমরা অল্টারনেটিভ সূত্রটাই দিয়ে ফলো করি কারণ এটা তোমার সবচেয়ে বেশি অভ্যস্ত। PB equal to A into 1 minus 1 divided by 1 plus R power of n divided by R। তো এখানে পিবি বা পিবিএ প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনইউটি কত টাকা? 15,000 টাকা। এই যে এই টাকা। 15,000 টাকা আমাদের প্রশ্ন ছিল। আই রেট অফ ইন্টারেস্ট 15%, এন নাম্বার অফ ইয়ার, এ হচ্ছে ইনস্টলমেন্ট। তো এটা আমরা এখানে মানগুলো বসালাম। পিবিএ 15,000, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর, আর এর মান হচ্ছে বা আই এর মান হচ্ছে 15%, তাহলে 0.15। এন এন হচ্ছে 5, তারপর ডিভাইডেড বাই 0.15। এই কাজটা তোমরা ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করলে এর রেজাল্ট আসবে 3.3522। এবার এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, গুণ থাকলে ডান পাশ থেকে বাম পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ তাহলে হয়ে যায়। 15,000 ডিভাইডেড বাই 3.3522, এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট যেটি আসবে সেটা হচ্ছে 4,475 টাকা। অর্থাৎ ইনস্টলমেন্ট অথবা এনুয়াল ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে আমাদের 4,400। 4,475 টাকা। ওকে, তাহলে আমরা ইনস্টলমেন্ট প্রথম কাজ বের করে ফেললাম। কিন্তু দেখো দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে। তো ইন্টারেস্টের জন্য আমাদের ওই যে লোন রিপেমেন্ট শিডিউল, যেটা আমাদের ক্যাপিটাল রিকভারিতে আমরা দেখছিলাম, সেটার করব। প্রথম যেটি হবে সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে বিবি বিগিনিং ব্যালেন্স, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, এরপর ইনস্টলমেন্ট, হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট, আর এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। ওকে, খেয়াল করো প্রথম বছর এটা তো ইয়ার 1 2 3 4 5 লিখে ফেলবে। এই ইনস্টলমেন্ট কিন্তু প্রতি বছরের সমান হবে। তাহলে দেখো 4,475 এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর আমরা কিন্তু সমান সবগুলো লিখে ফেললাম। বিগিনিং ব্যালেন্স 15,000 টাকা ছিল। 15,000 টাকা এখানে খেয়াল করো আমাদের 2 নম্বর কলামের উপর 15%, কারণ রেট অফ ইন্টারেস্ট ছিল 15%। এই 15,000 টাকার উপর তুমি যদি 15% 15%। ইন্টারেস্ট ধরো তাহলে ইন্টারেস্টের পরিমাণ হবে 2,250। এই 2,250 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এই ইনস্টলমেন্ট কত? 4,475 টাকা আমরা যে কিস্তি দিচ্ছি তার মধ্যে সুদের পরিমাণ হচ্ছে এটা। এবার এই সুদ যদি বাদ দাও তাহলে ইনস্টলমেন্ট থেকে তাহলে আসলে পরিমাণ হবে এই যে 2,225 টাকা। 225 টাকা। হ্যাঁ, এই প্রিন্সিপাল পেমেন্ট এটা যদি আমি কি করি বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিই তাহলে আসবে কি এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্সে 12,775 টাকা 475। প্রথম বছরের এন্ডিং, আবার এটা আবার বিগিনিং হয়ে যাবে পরের বছর। এইভাবে আমরা তৃতীয় চতুর্থ
পঞ্চম বছরে আসবো। পঞ্চম বছরে এসে এই যে রাধিতা, তুমি যেটা ভুল করছিলা, 3,389 টাকার উপর 15% ধরলে এই 586 টাকা হবে না, তার থেকে কম বেশি হবে। কিন্তু আমাদের তো এই 5 বছর পর তার সাথে লেনদেনটা শেষ হয়ে যাবে, এই জন্য এইটাকে জিরো করার জন্য আমাদের এই 3,889 টাকা, এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। এইটাই আমরা আবার এই যে দেখো প্রিন্সিপাল পেমেন্টে লিখবো। প্রিন্সিপাল পেমেন্টে লিখে এই যে ইনস্টলমেন্ট থেকে তুমি এই টাকাটা বাদ দাও। বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকাটা সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্টের পরিমাণ। এখন যেই কাজটা তুমি করছিলা, যে এই বিগিনিং ব্যালেন্সের উপর তুমি যদি 15% ধরো, তাহলে এখানে যে 586 টাকা হবে না, হবে কত? আর হবে হচ্ছে কত হয়? 583.35, ধরো 583 টাকা হয়। তাহলে জি 83 টাকাও যদি হয়, তারপরেও কিন্তু ডিফারেন্স কিন্তু 3 টাকা থেকে যায়। কিন্তু 3 টাকা তো থাকবে না আমাদের সাথে, তার সাথে লেনদেনটা একেবারে কি হয়ে যাবে, শেষ নিষ্পত্তি হয়ে হয়ে যাবে। যাবে, অর্থাৎ শূন্য থাকবে। এই জায়গায় শূন্য করানোর জন্য অথবা নীল করার জন্য আমাদেরকে এই বিগিনিং ব্যালেন্স এবং প্রিন্সিপাল পেমেন্ট এই দুইটা সমান রাখতে হবে। সমান রেখে আমরা এই ইনস্টলমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্সটা বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই ইন্টারেস্টের টাকা। ঠিক আছে? এখানে কিন্তু তুমি যদি ওই আহ, দেখো এই 2 নম্বর কলামের ওপর 15% ইন্টারেস্ট ধরে পঞ্চম বছরে এসে কিন্তু করা যাবে না। ঠিক আছে? তুমি বলতে পারো যে স্যার এটা তো সবগুলো করলাম, কিন্তু এটার উপর করলাম না স্যার কেন? সবগুলা করছি না এই জন্য হয়ে গেছে, আর ব্যালন মেথডে তো স্যার এমন ভাবে করছি মিলা গেছে তো আমি হ্যাঁ, 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 হয়ে গেছে। এইটাই তো। হ্যাঁ, এখন কেন করতে হবে না তার ব্যাখ্যাটা তো তোমার কাছে এখন ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে খেয়াল করো, আমরা কিন্তু আমাদের এই যে ওয়ার্কিং যেগুলো করতেছি, ইনস্টলমেন্ট বের করলাম, তারপর হচ্ছে ইন্টারেস্ট বের করলাম, এরপর লাগবে কি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের আবার এখানে প্রশ্ন উল্লেখই ছিল কি মেথড? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এই যে সরল SLM এটাকে বলা স্ট্রেট হয়। লাইন মেথড। হ্যাঁ, হ্যাঁ, স্ট্রেট স্ট্রেট লাইন। লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি। তো সরলরৈখিক পদ্ধতির যে সূত্র সেটা কি? কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ অথবা নাম্বার অফ ইয়ার্স, তুমি যেটাই বলো না কেন। তাহলে কস্ট অফ অ্যাসেট ছিল কত? 15,000 টাকা। সেলভেজ ভ্যালু কত? সেলভেজ ভ্যালু এই প্রশ্নে ছিল না, না থাকলে 0। আর এক্সপেক্টেড লাইফ সেটা হচ্ছে 5। এবার এই 15,000 মাইনাস 0, 15,000, সেটাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে এটার এনুয়াল ডেপ্রিসিয়েশনের পরিমাণ হবে 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমরা দেখো ওয়ার্কিং এর আহ কটা করে ফেললাম? 3টা করে ফেললাম। তিনটা 4 নাম্বার ছিল কি? ডিসকাউন্ট ফ্যাক্টর। আমরা কিন্তু সিরিয়ালি স্টেপ বাই স্টেপ করে যাব। তাহলে এই যে স্টেপ 4, ডিসকাউন্ট রেট, এটা কিভাবে? এটা হচ্ছে আমাদের এই যে ইন্টারেস্ট। কেডি, হ্যাঁ, ইনটু 1 - ট্যাক্স রেট। কেডি মানে হচ্ছে যে কস্ট অফ ডেট, অথবা তোমরা এটাকে সংক্ষেপে লিখতে পারো ইন্টারেস্ট রেট, আই যেটা ছিল সেটা ইনটু 1 - টি। এটাকে এই যে টিআরও বলা হয়, ট্যাক্স রেট। বুঝতে পারতেছি? তাহলে আমাদের এখানে কেডি ছিল 15%, তাহলে 15 আর 1 - ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে 40%, তাহলে 0.4। এবার এই 1 থেকে 0.4 বাদ দিলে হবে 0.6। 0.6 দিয়ে 15 দিকে যদি গুণ করি তাহলে হবে কত পার্সেন্ট? 9%। বুঝতে পারলাম? ওকে, তাহলে আমাদের স্টেপ কয়টা শেষ হয়েছে? 4টা। 4টা। স্টেপ হবে কয়টা? 5টা। 5টা। এই 5 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে পিবি। মূলত এই 5 নাম্বারের জন্য আমাদের এই বাকি 4টা করা 4টা লাগছে, ক্যালকুলেশন অফ পিবি। তাহলে ক্যালকুলেশন অফ পিবির জন্য আমাদের যে ঘরগুলো লাগবে, দেখো প্রথম কলাম যেটি হবে সেটা হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, এটা আমরা 2 নম্বরে কাজ করছি, তাই না? 2 নম্বর, সরি, 1 নম্বর, এটাই আমরা মনে করছিলাম। জি স্যার এক স্টেপ নম্বর। 1-এ ইনস্টলমেন্ট। স্টেপ 2 ইন্টারেস্ট, ওই যে লোন রিপেমেন্ট শিডিউল যেটা তৈরি করে করলাম। 3 নাম্বার ডেপ্রিসিয়েশন, এটা আমরা করছি। তাহলে এই যে স্টেপ 1, 2, 3। এবার 4 নম্বরে খেয়াল করো, 5 নাম্বার যেটা রয়েছে এখানে, 5 নাম্বার কলাম ট্যাক্সেবল এক্সপেন্সেস। এখানে কিন্তু বলছে এক্সপেন্সেস, তাহলে ইন্টারেস্ট এটা একটা এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এটা আরেকটা এক্সপেন্স। এই দুইটা এক্সপেন্স কি করতে হবে? একত্রে যোগ করতে হবে। যোগ করার পর সেটার উপর আবার ট্যাক্স সেভিংস হবে।
তো প্রশ্নে আমাদের যত পার্সেন্ট সেভিংস বলবে ঠিক তত পার্সেন্টই আমরা সেভিংস ধরবো। তো এরপর হচ্ছে এনসিও, অর্থাৎ আমাদের যে ইনস্টলমেন্ট থাকবে সেটা থেকে এই ট্যাক্স সেভিংসটা বাদ যাবে, বাদ গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে এনসিও। এরপরও যে আমাদের 4 নাম্বার স্টেপ ছিল পিবি ফ্যাক্টর অথবা ডিসকাউন্ট ফ্যাক্টর, তাই না? জি স্যার। ডিসকাউন্ট রেট, সেটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তারপর হচ্ছে এই এনসিওর সাথে পিবি ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হবে। তো খেয়াল করো এখানে আমাদের এই যে ইনস্টলমেন্ট 4,475 টাকা, এটা কিন্তু আমরা 1 নাম্বার যে ইয়েটা ছিল, স্যার পিভি ফ্যাক্টরের 9% কোন টাকার উপরে হবে? বলতেছি দাঁড়াও। আহ এই যে দেখো ইনস্টলমেন্ট কত টাকা, 4,475 টাকা। তাহলে আমাদের এখানে এই যে ইনস্টলমেন্ট 1 থেকে 5 নাম্বার কলামে 5 নাম্বার রো পর্যন্ত আমরা এই 4,475 টাকা লিখে ফেললাম। তারপর 2 নাম্বার কি ছিল, ইন্টারেস্ট। ইন্টারেস্ট আসবে লোন রিপেমেন্ট শিডিউল থেকে। তাহলে এই জায়গায় খেয়াল করো এখানে আমাদের ইন্টারেস্টের যে কলামটা ছিল, দেখছো সেই টাকাগুলো, হ্যাঁ স্যার। ইন্টারেস্টের কি কি ছিল, 2,250, 1,916, 1,532, 1,091, 586, এই পুরাটা তুমি কপি করবা। হ্যাঁ, কপি করে এই জায়গায় পেস্ট করবা। দেখো এই যে ইন্টারেস্ট, এই যে পেস্ট করবা। তারপর হচ্ছে কি আসলো, ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন তো আমরা বের করছিলাম, প্রতি বছর ডেপ্রিসিয়েশন পরিমাণ কত, 3,000 টাকা। আর এটা সরলরৈখিক পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু প্রতি বছর সমান হবে। দেখো প্রথম বছর 3,000, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরেও আমাদের 3,000 টাকা হবে। বুঝতে পারলাম? তারপর হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্সেস। ট্যাক্সেবল এক্সপেন্সেস বলতে ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন। 3,000 প্লাস 2,250, 2,250 প্লাস 3,000 যোগ করলে কত হবে, 5,250। আবার 1,916 আর হচ্ছে 3,000 যোগ করলে কত হবে, 4,916 হবে। আবার 1,532 প্লাস হচ্ছে 3, 4,532 টাকা। তারপর হচ্ছে 1,091 প্লাস 3 যোগ করলে কত হবে, 4,091 টাকা। তারপর হচ্ছে 586 প্লাস হচ্ছে 3,000 কত হবে, 3,586 টাকা। এই দুইটার যোগ ফল করলাম, তারপরে এই যা যোগ ফল হইলো তার উপর সেভিংস হবে কত পার্সেন্ট, 40%। 40%। অর্থাৎ আমাদের এই টাকার উপর কি দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। 5,250 তার উপর 40% করলে হবে 2,100 টাকা। 4,916 টাকা তার উপর 40% করলে হবে 1,950 টাকা। 4,532 টাকার উপর 40% করলে হবে 1,813 টাকা। 4,091 টাকার উপর 40% করলে হবে 1,616 টাকা, 36 টাকা। তারপর 3,586-এর উপর আবার 40% করলে হবে 1,434 টাকা। এই জায়গায় যেটা আসবে এনসিও, এনসিওটা হচ্ছে আমাদের একটু দেখো, 2 নাম্বার কলাম থেকে 6 নাম্বার কলামের বিয়োগফল। 2 নাম্বার কলাম ছিল কি, ইনস্টলমেন্ট, আর 6 নাম্বার কলাম ছিল কি, ট্যাক্স সেভিংস। অর্থাৎ এই যে 4,475 মাইনাস হচ্ছে 2,100 টাকা, তুমি যদি বিয়োগ করো কত হবে, 2,375। 2,375 টাকা। আবার দেখো 4,475 থেকে 1,966 বাদ দিলে 2,500 টাকা। এনসিওটা তাহলে বের করা যাবে না? জি স্যার, বের করা যাবে। হ্যাঁ, 2 নাম্বার কলাম থেকে এই যে ট্যাক্স সেভিংসটা বাদ দিবে, বাদ দিলে আমাদের এনসিটা বের হবে। এরপর আমাদের এই যে পিপি ফ্যাক্টর, পিপি ফ্যাক্টর আসলো কত পার্সেন্ট, 9%। 9%। এখন আমাদের এই যে 9%-এর এই ফ্যাক্টরটা কিভাবে বের করতে হবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তুমি চাইলে আমাদের যে ইয়ে থাকবে, কি বলে, টেবিল থাকে, তাই না? তোমাদের বইয়ের পিছনের দিকে দেখবা পিপি ফ্যাক্টরের একটা টেবিল আছে। তুমি সেই টেবিল থেকে 9%-এর ইয়ারে গিয়ে প্রথম বছরে গিয়ে দেখবা এটা আছে।
দ্বিতীয় বছরে এটা, তৃতীয় বছরে এটা, চতুর্থ বছরে এটা, পঞ্চম বছরে এটা। এখন ওই যে টেবিলের কথা বলতেছি সেটা তুমি যদি নিয়ে যাও, নিয়ে এটা তুমি ব্যবহার করতে পারবা। আর যদি না নিয়ে যাও তাহলে কিভাবে বের করবে, সেটা বের করার একটা সিস্টেম আছে। দেখো 1 = 2, এটা আমি শিখাইছিলাম মনে হয়, শিখাইছিলাম না? এই জিনিয়া শিখাইছিলাম এটা। জি নিয়ে তো চলে গেছে। হ্যাঁ রাধিতা, তুমি কি পারো? না স্যার। কিভাবে বের করছিলাম বলো তো? ওকে, ক্যালকুলেটর ব্যবহার করবা। 1 দিবে, 1 লিখবে, তারপর হচ্ছে = দিবে, তারপর হচ্ছে ডিভাইডেড বাই দিবে, এরপর হচ্ছে 1 পয়েন্ট কত পার্সেন্ট, 9%। 9%। তাহলে 1.9% হচ্ছে 0.9, 0.9 লিখবে। লিখার পর তারপর হচ্ছে তুমি ইকুয়াল বাটনে প্রেস করবা। প্রেস করলে আমাদের দেখবে 917 আসবে। এরপর তুমি যদি সেকেন্ড বার আবার ইকুয়াল বাটনে প্রেস করো, স্যার 1 এর জায়গায় 2 দিব না? হ্যাঁ হ্যাঁ, স্যার 1 এর জায়গায় 2 দিব? 1 এর জায়গায় 2 দিবা না, তো কিছুই করবা না, শুধুমাত্র ইকুয়াল বাটনে প্রেস করবা, আর কিচ্ছুই স্যার না। প্রেস করতে, হ্যাঁ হ্যাঁ প্রেস করতে থাকবো একটা। হ্যাঁ হ্যাঁ, এবার দ্বিতীয়বার প্রেস করলে দ্বিতীয়টা আসবে, তৃতীয়বার প্রেস করবা তাহলে তৃতীয়টা আসবে, চতুর্থবার প্রেস করবা, মানে চাপ দিবা আর কি, ইকুয়াল বাটনে চাপ দিবা, তাহলে চতুর্থটা আসবে, পঞ্চমবারের মতো চাপ দিবা, পঞ্চমবার ওটা তুমি পাইবা। জি স্যার। বুঝছি। বুঝতে পারছো? জি স্যার। এখন কি করবা, এই যে এনসিও অর্থাৎ 2175 ইন্টু হচ্ছে 0.917 গুণ করবা, গুণ করলে হবে 2178 টাকা। 178। একইভাবে এই 2500 এটাকে তুমি গুণ করবা, এটা দিয়ে গুণ করলে এটা হবে। এভাবে আমাদের প্রতিটি বছরের পিবি বের হবে। আর সবগুলো পিবি কে তুমি যদি একত্রে যোগ করো তাহলে সেটা পাওয়া যাবে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ টিপি, টিপিবি। টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু কত হলো? 10,333। 10,333। এটা যোগ করলে যা হবে সেটাই আমরা এখানে লিখবো। এখন পয়েন্ট কম বেশি নেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের কিছু রেজাল্টের গরমিল হতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে, তুমি যদি ক্রয় করো অথবা ঋণ গ্রহণ করো, হ্যাঁ ব্রোয়িং অথবা বাইং, হ্যাঁ এখানে ব্রোয়িং কথা বলা ছিল, দেখো তুমি যদি ঋণ গ্রহণ করো তাহলে আমাদের টোটাল প্রেজেন্টের ভ্যালু হবে কত টাকা? 10,333 টাকা। 33 টাকা। এবার এটাকে যদি লিজ আনি, লিজ, হ্যাঁ তাহলে লিজের এখানে কথা বলা হয়েছিল, একটু খেয়াল করো, এনুয়াল পেমেন্টটা অর্থাৎ 15,000 টাকা, এটা 5টা বছরে যাবে, তাহলে প্রতি বছরে কত টাকা আসবে? 3,000 টাকা। কত? 3,000 টাকা। তাহলে 1 থেকে 5, 3,000 টাকা। এটার উপর ট্যাক্স সেভিংস কত পার্সেন্ট? 40%। তাহলে 3,000 টাকার উপর 40% করলে কত হবে? 1200 টাকা। 1,200 টাকা হবে। এবার এই 1,200 টাকা তুমি যদি বাদ দাও তাহলে নিট লিজ পেমেন্ট হবে 1,800 টাকা। এই 1,800 টাকার উপর প্রেজেন্ট ভ্যালু, ইন্টারেস্ট ফ্যাক্টর, এনুইটি, ওই যে 9%, 9%-এর এনুইটি আমরা কিন্তু এর আগে এই যে এই কলামটাতে তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু আমরা পিবি ফ্যাক্টর বের করছি, পিবি ফ্যাক্টরটা ইউজ করছি, এনুইটি কিন্তু ইউজ করি নাই। আর এখন ব্যবহার করতে হবে এনুইটিটা। কেন এনুইটিটা? অথবা তুমি যদি খেয়াল করো, এই যে এখানে যা যা ফ্যাক্টর গুলো আছে, এই যে 0.917, তারপর এই এগুলো সবগুলো সব যোগ যদি যোগ করবে? করো, যোগ করলে কত হবে বলো তো? স্যার যে অ্যানুইটি বের হয়েছে ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই যোগ করলে তুমি আহ একটু যোগ করো না।
0.917 plus 0.842 plus 0.772 plus 0.708 plus 0.650 আমাদের আসলে হচ্ছে 3.889। দেখো এই যে 3.889 এটা আসছে, এটাই হচ্ছে আমাদের এনুইটি, আর ওটা ছিল শুধুমাত্র পিবি। জি স্যার 3.88 এটা তুমি চাইলে এটা ক্যালকুলেটর ইউজ করেও বের করা যায়, ক্যালকুলেটর ইউজ করে বের করা যায়, সেটা আমি আরেকদিন দেখাবো না। এখন হচ্ছে আমরা এই যোগ করে, যে দেখো এই সবগুলো যোগ করলে কিন্তু আমাদের এটাই বের হয়, যে সবগুলো যোগ করলে আমাদের কিন্তু এটাই বের হয়েছে। আমি এর সহজভাবে দেখাইলাম 3.8897। এবার 1800 কি তুমি যদি গুণ করো, তাহলে গুণ করলে হবে হচ্ছে তোমার 7001 টাকা। দেখো এটার প্রেজেন্ট ভ্যালু কত টাকা বের হয়েছে? 7001 টাকা। আর যদি আমি ব্রোয়িং এ নিয়ে যাই, তখন আমাদের প্রেজেন্ট ভ্যালু কত টাকা? 10,333 টাকা। এরপর হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। হ্যাঁ, আমরা কোনটা এবার সিলেক্ট করবো? আমি কি লিজ নিব নাকি বাইং, তাই না? ওকে, এটার ব্যাপারটা কি? The leasing alternate should be selected based স্যার এটা যেটা থেকে আমাদের এটা কম হবে সেটা আমরা সিলেক্ট করব। দেখো, the leasing alternative should be selected because its PV of cash outflow is less than borrowing and buying alternative. নরমালি আমরা যদি কোনো কিছু কিনতে যাই, যেটা কম, একই প্রোডাক্ট, কেউ বিক্রি করতেছে 10 টাকা, কেউ বিক্রি করতেছে 7 টাকা, তাহলে তুমি নরমালি কোনটা কিনবে? 7 টাকাটা দিয়ে কিনবে নাকি 10 টাকাটা দিয়ে কিনবে? 7 টাকাটাই কিনবো। হ্যাঁ, কেন? কারণ এটা হচ্ছে 10 টাকা থেকে কম, এই জন্য। তো তুমি যদি ব্রোয়িং এ নিয়ে আসো, তাহলে তোমার লাগবে 10,000, আর তুমি যদি লিজে নাও, তোমার লাগবে হচ্ছে 7,000। তাহলে অবশ্যই তুমি 10,000 টাকা দিয়ে এটা এই প্রোডাক্টটা কিনতে চাইবে না। কেন কিনতে চাইবে না? কারণ তুমি 7,000 টাকা দিয়ে পাচ্ছ। এই প্রবলেমটার সাথে মিল দেখে আরেকটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, দেখো এই হোমওয়ার্কটা তোমরা করবা। জি স্যার পারা যাবে? জি স্যার পড়া যাবে। দেখো এখানে আমাদের সবকিছু ঠিক আছে। আগে ছিল 15,000, এখন হচ্ছে 12,500। আর ইন্টারেস্ট রেট ছিল আগে কত পার্সেন্ট? 15%, আর এখন কত? 12%। 5 ইকুয়াল, এটাও 5টা ইকুয়াল। তারপর লোন রিপেমেন্ট 3,000, এটাও 3,000। আর ট্যাক্স রেট আগে ছিল 40%, এটাও 40%। হুইচ অল্টারনেটিভ শুড বি, মানে শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট? কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। এখন কোনটা তুমি করবে? নর্মালি আমাদের দুইটার মধ্যে যেটা কম থাকবে আমরা সেটাই কি করব? অ্যাকসেপ্ট করব। ঠিক আছে?